exclusively on FusionBD.com. Boot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আমাদের আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে লাস্ট আমাদের যে এপিসোড, সেই এপিসোডটা অনেক ইন্টারেস্টিং এর এপিসোড ছিল। আপনারা যা বলেছেন সেই অনুযায়ী, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে এখন থেকে রেগুলার যারা যারা শোনেন তারা সবাই আমাদের এরকম ফিডব্যাক জানাবেন যে কেমন লাগছে আমাদের প্রতিটি এপিসোড, সবসময় যদি আপনারা জানান। তো আমি প্রথমে একটু নিয়ম কানুনগুলো বলে দিই আজকের এপিসোডটি আমি বলি যে খুবই 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 স্পেশাল একটা এপিসোড আজকে, বিকজ আজকে আপনাদের সমস্ত পছন্দের মানুষগুলো আছে এবং সেই পছন্দের মানুষগুলো কারা সেটা জানতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে হচ্ছে আপনাকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ভিজিট করতে হবে। তার আগে জানি আমাদের এসএমএস করতে হলে আপনাদের কি করতে হবে। আপনি যদি এসএমএস করতে চান আমাকে, তাহলে এসএমএস করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার স্টোরিটা আমরা শেয়ার করি। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর 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 পরিমাণের অডিও ক্লিপ আমাদের কাছে আসছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আর যারা হচ্ছে আমাদের স্টুডিওতে আসতে চান তাদের জন্য অনেক অনেক অগ্রিম ধন্যবাদ, কারণ আমরা সবচেয়ে বেশি চাই যে আপনারা স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেন। যারা স্টুডিওতে আসেন তারা কেন আসেন? বেসিক্যালি তারা আসেন কিন্তু আপনাদের ভালোবাসার কারণেই। কারণ এখানে আসলে যে পরিমাণ ভালোবাসা মানুষের পাওয়া যায়, যে পরিমাণ ভালোবাসায় সিক্ত হন এক একজন গেস্ট, আবারও তিনি ফিরে ফিরে আসেন। আপনারা দেখেছেন যে যারা রেগুলার, যারা অনেকেই আছেন যে যারা একবার এসছেন তারা আবারও আসতে চান। সো আপনি একবার এসে এই এক্সপেরিয়েন্সটা নিতেই পারেন। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ঘটনায় যাব। তার আগে আমি বলে দিই আমাদের ফেসবুকের লিঙ্কগুলো। www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, যেখানে কিছুক্ষণের মধ্যে আমরা একটা ভিডিও পোস্ট করব। সো একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন আমাদের ভিডিওটা। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। এবং প্রথম অতিথি আপনাদের অতি পরিচিত এবং অত্যন্ত পছন্দের, যতবার আসছেন ততবারই আপনারা পছন্দ করেছেন অনেক বেশি, আমাদের ডক্টর আলিফ। তিনি দারুণ একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকের এই এপিসোডটি। গতদিন ছিল একটা স্পেশাল এপিসোড, আজকের এপিসোডটিকে আমরা চাই আরো স্পেশাল করতে। আগামী এপিসোড আরো স্পেশাল হতে পারে যদি আপনি আসেন। সো চলুন আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন। আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় অনেকদিন, 2011 থেকে 2017, অনেকদিন। তো আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সব সময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য। আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসি, নিজের জন্য তো নিয়ে আসি। তো প্রথম যে ঘটনাটা বলবো সেটা দিনাজপুরের একটি ঘটনা। আর এখানে একজন লোক আছে যিনি দলিল লেখেন। তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাস মানে কি চাকরি করেন, পেশাটা অনেকদিন আগের থেকে। যে ওনার বাবা ছিলেন, উনিও দলিল লিখতেন টাইপরাইটার দিয়ে, উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেকদিন আগের কথা, ওনার কথা মতে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না রাসেল ভাই আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পাবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখত। কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে তিনি নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই
মনে হচ্ছে যে দশ খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50 থেকে 60,000 টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনোটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল না। এটা হচ্ছে আসল কথা। দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না। কেন বন্ধ করতে চাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা হবে, রাত 9টা বেজে গেছে। নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে গেছে। রাত 11টা 1982 সাল, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন। হঠাৎ করে দুজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই যিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে। এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবে সবাই মন দিয়ে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন আপনি। উনি এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। তো উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত আপনি শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া তার শরীরের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো হাতের কোনো অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না। রাদার দেন সেন্স, তার সেন্সটাই কাজ করছিল। ইভেন সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা, তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তো একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা এত অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই। ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। আচ্ছা, উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবারও জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠল, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা, বলছেও না যে কোথায়, বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা,
আর আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে, এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায় কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা, তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। এই তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে। ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে বৃষ্টি, মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করলো যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি। আচ্ছা, আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে, মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা, এবং সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন? কোমরে হাত দিয়ে হাঁটুর মানে কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। তার মানে সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে উঠে একটু উঠতে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা, মজার বিষয়, লাশটা তো নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাশটা তো নরম কেন? তো কবরের ভিতরেই ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর উঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ। তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে, আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা, ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে, আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই, আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমি আমার ঘুমে এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল, বলছিলাম তার ঠান্ডা লাগছে। বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। লোকগুলো আসে হচ্ছে এই কবরটার মধ্যে মাটি ডেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসে ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা করতে, ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে, এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল। এবং এই কবরটা কতদিনের পুরনো? সেই প্রসঙ্গে 5-6 দিন আগে। রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল। ছেলেটা যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে, বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা, তখন সে বলে, আমি মানিকগঞ্জে ছিলাম। কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা, তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়তো, পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা রাসেল ভাই, এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন উঠে, তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল। আচ্ছা, একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। উঠার পরে ওই লোকটার হাত ধরে যে উঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, উনি জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো রাসেল ভাই 5-6 দিন আগের খবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং ওই দিনই ওই কবরটা দেওয়া হয় রাসেল ভাই। তো প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মাস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর রাসেল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার
তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 8টা আঙ্গুল খোয়া পড়ে একটা ও মাই গড। তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙ্গুলগুলো কাটা আঙ্গুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং এটাও কেমন উইয়ার্ড একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাটা আঙ্গুল ছিটানো, কেটে কাটা আঙ্গুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপরে মাটি পড়ে আছে, ওপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো। আমি চিন্তা করে হয়তো রাসেল ভাই ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই রাসেল ভাই জিনিসটা। মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙুল, বা আপনি যদি এমনিতে ঘরে এমনি অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙ্গুল আর চুইংগামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার, বাট কেমন লাগবে? আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভেতরে 7 দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই 7 দিন একটা ঘরে আলো নাই, বাতাস নাই, না খাওয়া। আমি যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি অন্ধকারে দেখছি, মানে 5-6 দিন আমি ওই কবরের ভেতরে আছি, উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, বাঁশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের, মানে ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটা, এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবারের কেউ কিছু এই কথা জানে না, এই ঘটনা এখনো জানে না। আমি হয়তো এখানে শেয়ার করছি, কিন্তু তার পরিবারের কেউ ঘটনাটা এখনো পর্যন্ত জানে না। বুঝতে পেরেছি, এটাই ছিল ঘটনা। এটা একটা অন্যরকম স্টোরি, এবং যে স্টোরিটা শুনে আমারও গায়ে কাটা দিয়ে উঠেছিল এরকম একটা ব্যাপার। তো আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আপনারা ভালো বলতে পারবেন, এবং অবশ্যই আপনারা জানাবেন। আমি দেখে নেই একটু কেমন লেগেছে আপনাদের। শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন, এবং তিনি নরসিংদী থেকে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ডিওএইচএস থেকে। আচ্ছা, এগুলো অনেক আগের SMS, আমরা একটু রিফ্রেশ করে নিই। তো আমাদের যারা আমাদের সাথে SMS করছেন তাদেরকে আমি একটু বলি যে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে সরাসরি আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপে আপনি জানাতে পারেন যে আপনার ঘটনাটি। আমি খুবই চাইবো যারা আপনারা পারবেন, যারা স্পেশালি ঢাকায় থাকেন, তারা সরাসরি স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করবেন, সেটা আমি আশা করব আর কি। কারণ এখানে যারা আসেন তাদেরকে তারা সবসময় সবচাইতে বেশি স্পেশাল, এবং আমার কাছে সেটা মনে হয়। যারা ঘটনা পাঠান তারা সবাই তো অবশ্যই, বাট তারা অনেক স্পেশাল, কারণ তারা সবচাইতে বেশি বড় কষ্টটা করেন, এখানে এসে ঘটনাটা শেয়ার করেন, এবং তারপরে যদি ভালো হয় তাহলে মানুষের ভালোবাসা তো প্রচুর আছে, বাট যদি খারাপ হয় তাহলেও দেখা যায় যে মানে কষ্ট করে এসে তারাই খারাপ কথাটা শোনেন, এরপরেও তারা এখানে আসেন। সো উই আর ভেরি হ্যাপি যে আপনারা এরপরেও আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী গেস্টের কাছে যাব। আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, আমরা পরবর্তী গেস্টের কাছে যাব এবং তার ঘটনা শুনবো। এবং আমাদের যিনি এখন আমাদের ঘটনা শোনাবেন তিনি হচ্ছেন আফনান ভাই। তিনিও রেগুলার আমাদের মাঝে মাঝে আসেন এবং তিনি চমৎকার ঘটনা শেয়ার করেন। আজকেও তিনি একটা ঘটনা শেয়ার করবেন, আমরা তার ঘটনায় যাব। জি আফনান ভাই, আসসালামু আলাইকুম। আপনার ঘটনায় যাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন নিশ্চয়ই, আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যে হয়তো বা অসুস্থতার কারণে ওভাবে বলতে পারবো না, তারপরও মানে চেষ্টা করছি আর কি।
তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসেবে কাজ করেন। ওখানে ওনার বাড়ি নোয়াখালী চৌমুহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কটে থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত, মাঝে মাঝে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে 13শ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, একটা কারণে খুব কুখ্যাত, সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে উনি চেষ্টা তদবির করেছেন, কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যা সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পর ওই লোকের সাথে তার পরিচয় হয়। ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বললেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন, এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকলেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে সরকারি বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলেন তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলছে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও সে পুকুরে গোসল করতে যায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে গিয়ে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি কোন অঞ্চলে হয়তো বা শুনেছেন,
এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছু মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি ঠিক যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোন কারণে এটা হচ্ছে আর কি। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখছেন যে না, কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই উনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। উনি গভীর রাত্রে যখনই ওই উনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান-ট্যান ফেরানো হয়। তো জ্ঞান-ট্যান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, ওই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি উনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রাসেল ভাই ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা, মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে, আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখন 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয়েছে একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এজন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আচ্ছা। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। আচ্ছা। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে কোম্পানি সরকারের সমস্যা চলে গেছে, তুমি চলে আসো। উনি আবার ওমানে ফিরে যান। ওমানে ফিরে যাওয়ার পর যথারীতি উনি কাজ করা শুরু করলেন। তো একদিন উনি রাতের বেলা হঠাৎ করে মানে
দেখছেন তার ওই পুত্র সন্তানটি তার ঘরের মধ্যে, আচ্ছা, এবং সে হেঁটে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আগে যেরকম ছায়াটা দেখছিলেন ওই যে ইসের মধ্যে, ঠিক মনে হচ্ছে যে ওই ছায়াটি ঠিক ওইভাবেই দৌড়াচ্ছে, কিন্তু এটা এখন মানুষের অবয়বে। এবং উনি লাইট জ্বালিয়ে দেখলেন যে হ্যাঁ, লাইট জ্বালিয়ে এখন তাকে দেখা যাচ্ছে, সে ওইটাই তার সন্তান। কিন্তু তার যে 1 বছর বয়স হয়েছিল, ওই 1 বছর বয়সে দৌড়াদৌড়ি করার কথা নয়, আর সে তো মারা গিয়েছে, সে এখানে আসলো কিভাবে? তখন সে সন্তানের কাছে, সেই সন্তানটি খেয়াল করলেন যে সন্তানটি খুব বড় বড় চোখ করে বাবার দিকে এগিয়ে আসছে। তো উনি এটা দেখে খুব ভয় পেলেন, এবং ওই চোখ করে এগিয়ে এসেই হঠাৎ করে তার ডান হাতে প্রচন্ড জোরে এক কামড় বসিয়ে দেয়, এবং কামড় দিয়ে ওনার শরীরের মাংসের একটা অংশের মাংসই ছিঁড়ে নিয়ে চলে যায়। তো উনি প্রচন্ড চিৎকার দেন, তার আশেপাশ থেকে রুম থেকে লোকজন চলে আসে, এবং লোকজন এসে দেখে সত্যি তার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থেকে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক সব ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। এরপরে রাসেল ভাই উনি সেই মাস্কট থেকে 200 কিলোমিটার দূরে সেই বাহালা নামক স্থানে উনি যান। সেখানে যাওয়ার পরে ওই যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার কাছ থেকে উনি ওই ব্ল্যাক ম্যাজিকের যে তাবিজটা নিয়েছিল, তার সাথে দেখা করেন। তার সাথে দেখা করার পরে উনি এই বিষয়টা খুলে বলেন যে এটা এরকম এরকম হয়েছে। তো এরকম এরকম হয়েছে এটা বলার পর, এবং ওই বাচ্চাটি কিছু শব্দ উচ্চারণ করেছিল, যে শব্দগুলো, ওই শব্দগুলো বলেন যে এই শব্দগুলো এরকম উচ্চারণ করেছে। তো উনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে যে মেরে ফেলবো, খেয়ে ফেলবো, সবাইকে শেষ করে দিব, ঠিক এরকম কিছু অর্থ ওই শব্দগুলোর অর্থগুলো ছিল। আসলে ভাই একটা জিনিস মানে বলতে আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা, এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। এবং ওখানে মানে পরিচিত আছে, মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল, তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে, এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই, যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন, এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন, এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন, এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা, এবং তখন ওই রাতটা ছিল, প্রত্যেকটা রাতেই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া ফাহিম, তিনি ইন্ডিয়ায় গেছেন কোন একটা কাজে, সেখান থেকে আমাদেরকে শুনছেন, এবং তিনি বাংলাদেশকে মিস করছেন, এবং আমাদের সাথেই তিনি আছেন। তিনি লিখেছেন আজকের ভূত এফএমের স্টোরিগুলো অসম, ফেসবুক থেকে পড়ছি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে দুবাই থেকে শুনছেন আমাদের একজন লিসেনার, তার নামটা আমি বলি, সাদিক রহমান, শুনছি দুবাই থেকে, সাদিকুর রহমান, তিনি শুনছেন দুবাই থেকে। আমি মেসেজে দেখতে পাচ্ছি অনেকে এরকম লিখছেন। প্রীতি আকবর, আমি দেখতে পাচ্ছি এখানে আক্তার আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন রাজ ইসলাম, শাকের, রিমঝিম, আমাদের সঙ্গে আছেন এসকে কাজী, এছাড়াও রয়েছেন দেখতে পাচ্ছি এমডি নাজমুল হক, এছাড়াও দেখতে পাচ্ছি আজব, আচ্ছা পারভেজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন জয় পল, আমাদের সঙ্গে আছেন মিন্টু শেখ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে SMS করছেন। রাহাত জয়দেবপুর থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি অসাধারণ, আই লাভ বুথ এফএম। ইয়ামিন আমাদের সঙ্গে আছেন, অনামিকা আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে, স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। রিমা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড স্টোরি দুটো অসম লাগলো। আমাদের সঙ্গে জয় আছেন, এবং জয় বলছেন অনেক হ্যাপি, বিকজ আজ আমার আচ্ছা
আচ্ছা, আমি এই প্রসঙ্গে কথা বলবো না। আপনার পার্সোনাল বা খুব প্রাইভেট যে ব্যাপারগুলো সেগুলো এখানে শেয়ার না করাই ভালো। ভূত এফএমে আমরা সবাই ভয়ের ঘটনা শেয়ার করতে চাই। আসলে আমরা আমি যখন দেখি আমার কাছে খুব যাকেই হয় না যে কাউকে যদি জিজ্ঞেস করি যে কি করেন, এই তো টুকটাক লেখালেখি করি, কি লেখেন, এই যে কবিতা টবিতা লিখি, কি বিষয়ে কবিতা লেখেন, প্রেমের কবিতা। ম্যাক্সিমাম বই বাজারে খোঁজেন, যে কোনো জিনিস খোঁজেন, এই রোম্যান্স টোম্যান্স এই সমস্ত কিছু নিয়েই সবকিছু। সেখান থেকে আমি মনে করি যে ভূত এফএম যারা শোনেন এবং এই রাতের বেলায় যারা ভূত এফএম শুনে ভয় পাচ্ছেন, দে আর ভেরি মাচ স্পেশাল। তো আমার কাছে মনে হয় যে এই সময়টা আমরা এটা সরিয়ে রাখি, আমরা স্পেশাল মানুষ স্পেশাল আলোচনা করি। সো ইউ হ্যাভ টু বি স্পেশাল, রাইট? যদি আপনি ভূত এফএম শোনেন, ইউ হ্যাভ টু বি স্পেশাল, এন্ড ইউ আর, অ্যাকচুয়ালি ইউ আর, আদারওয়াইজ আপনি ভূত এফএমের সাথেই থাকতেন না। শামিমা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন রাজশাহী থেকে, রিয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি তিশা বিক্রমপুর থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন হাসান এবং বরিশাল বিএম কলেজ থেকে তিনি আমাদেরকে লিখছেন। হিমেল আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে এবং তিনি বেস্ট হরর শো এভার ইন রেডিও। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন ইভান খান এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো অস্থির হচ্ছে। সাগর আমাদের সঙ্গে রয়েছেন আসলাম, আমাদের সঙ্গে রয়েছেন সুমন সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি অ্যাডভোকেট মামুন আমাদের সঙ্গে আছেন মহাখালী থেকে, স্টোরিটা সেই রকম। সাদ আমাদের সঙ্গে আছেন ক্যান্টনমেন্ট থেকে। ফার্স্ট স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল, যদি কেউ ফিল করতে পারে তাহলে বুঝতে পারবেন স্টোরিটা কতটা ভয়ঙ্কর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এরকম ভাবে এসএমএসটা আপনাকে অনেক ছিল, ভালো ছিল। রুজজামান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি অপি শেখ আছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদের সাথে রায়হান আছেন খুলনা থেকে, শিলা আমাদের সঙ্গে আছেন, সুমন জ্যাকসন আমাদের সঙ্গে আছেন, নাজিউর আমাদের সঙ্গে রয়েছেন জামিলুর রেজা নিলয়, আমাদের সঙ্গে আছেন আজমিরা সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের এখানে, জয়েন করুন আমাদের সাথে। আমাদেরকে এসএমএস করুন, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছবি কিন্তু আপলোড হয়ে গেছে, যেতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, যেখানে ছবি আপলোড করা হয়েছে। আর সেই সাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আজকের এপিসোডটি তো স্পেশাল বুঝলাম, সামনের এপিসোডটি স্পেশাল করতে আপনাকে আমার দরকার। And that's why আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ঘটনা পাঠিয়ে দিতে হবে। আর ঘটনা পাঠাতে হবে যেটা যে অ্যাড্রেসে সেটা bhutfm@radiofurti.fm, BHFM@radiofurt.fm। আপনারা সেই জায়গায় এখানে ঘটনা পাঠিয়ে দিন এবং চলে আসুন স্টুডিওতে। আগামী শুক্রবার চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছে একটু পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.4 FM। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথি এই মুহূর্তে আমার সাথে জয়েন করলেন ফারনান, এবং তারও চমৎকার কিছু ঘটনা রয়েছে। ফারনান বহুদিন থেকে, অনেক আগে থেকে, মোস্ট প্রবাবলি ফারনান এখন আজকে যারা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে পুরনো মনে হয় না? 2011 থেকে আসছেন। 2011 থেকে আসছেন। So 2011 থেকে ফারনান আসছেন, এন্ড থ্যাংক ইউ ফারনান। তো যাই হোক, আজকে যেটা হবে সেটা হচ্ছে উনি এরপরেও ওনার বাসা নিয়ে আমরা রেগুলার অনেক ঘটনা শুনি, বাট এখনো ঘটনা শেষ হয়নি। তাদের বাসা নিয়ে এখনো অনেক অদ্ভুত এবং অনেক উদ্ভট ঘটনা আছে যেগুলো ফারনান শেয়ার করতে চান। এবং রিসেন্টলি তিনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা খুব ভয়াবহ রকমের উইয়ার্ড। সেই স্বপ্নের ঘটনা আমরা শুনবো। তো ফারনান, আপনার ঘটনা শোনান এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্টলি একটা স্বপ্ন এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম, এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে একদিন আমি হঠাৎ করে এক রাতে
ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম, এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখলাম যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ এবং চারিদিক শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম তখন আমি যেটা দেখলাম যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখোমুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি এক সময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে, এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা মানে স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। এবং আমরা যখন কখনো যেমন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না, সবকিছুই এখন এখানকার মতোই ছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না। এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম, অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা। সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখনই আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভেতরে 4টা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ের মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভেতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম, এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা, এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো মানুষ, এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটা স্ট্রেঞ্জার, এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা, এবং সেটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখন আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো, এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনো ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখলাম। এবং ওনার পরিচয় একটু দিব। আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম তখন ছোটবেলা যেটা হতো যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কারণ আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত না। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল, ওকেও কিনে দিতেন, আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব, তার ফ্যান ছিলাম আমি বলতে গেলে, তাকে খুব ভালো লাগতো আমার। যে আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় 1 যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন, এবং ওনাকে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক সে আরো, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরো বেটার, সে একটু মোটা হয়ে গেছে, এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি। এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন? উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখনো আমার কাজে বাজে রাসেল ভাই, একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কানে বাজে। উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো ওয়ারিতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, এগুলো আমার মানে আমি বুঝতে পারতেছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নটার একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম, তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল।
এবং তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেকদিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি ঘুমানোর আগে, বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোন কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় এই স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু একটা পর্যায়ে প্রায় 2 থেকে 3 মাস হবে, এক্স্যাক্টলি আমি ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার, মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল। আচ্ছা। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে MBBS পড়ছিল, তখন ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। তো ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে। ও বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে, এবং উনি ক্যান্সারে মারা গেছেন, এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময়, এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছে তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথাটা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই, মানে কি বলবো আমি, যে মানে অন্য ধরনের একটা ফিলিংস। কারণ আমি কিছুদিন আগে একটা মানুষের স্বপ্নে তার সাথে হাত মিলিয়ে এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন, রাইট? পুরোপুরি ভাই। আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, আমার যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই ভুলবো না, মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকে ওই ঘটনাটা বলি। আমার মা যেটা বলেন যে আমিও যেটা পরে ফিল করেছি, যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম, তারা সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল, হয়তোবা, আই ডোন্ট নো। তো এটাই ছিল আমার প্রথম একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকেও লিখছেন, কিন্তু ভূত এফএমের জন্যই শুক্রবার রাতটা এত স্পেশাল হয়, লিখেছেন হাবিবুর রহমান। এবং অনেকেই আমাদের আকাশ আহমেদ, ফয়সাল, আলামিন, শিমুল নূর, MD মনিরুল, নাইস স্টোরি, এছাড়াও দেখতে পাচ্ছি মানে সবাই এখানে ইনবক্সে লিখছেন আর কি, আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন ফেসবুকে। MD কাউসার, আহসান রহিম আমাদের সঙ্গে আছেন। রাহিম বলছেন হ্যালো রাসেল ভাইয়া, সেকেন্ড স্টোরিটা সম্পর্কে তিনি বলছিলেন। আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি যে ইউসুফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুমন বসাক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহসান, এছাড়াও জয় এস ধর, আমাদের সঙ্গে আছেন রিমেল আক্তার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করলেন দেখতে পাচ্ছি মাহমুদুর, এছাড়াও রায়ান, খুব অনেক তো মানে খুব দ্রুত আসছে। সাজিয়া দিলশাদ আমাদের সঙ্গে আছেন, রবিউল ইসলাম সুমন, রাজীব বিশ্বাস সহ আরো 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 অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা পোস্ট করেছি, যেটা হচ্ছে ফেসবুকে, এবং যারা আমাদের সঙ্গে এখানে গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এর আগেও দেখেছেন, তারপরেও আজকে আলাদাভাবে পরিচয় করে দিয়েছি। তো আই হোপ যে আপনারা ইউ উইল লাইক ইট, অ্যান্ড যদি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আমাদের পেজটা। আর আমাদের পেজ ভিজিট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ চলে যাবে www.facebook.com/bhutfm.russell। এখানে গিয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত পোস্ট। অনেকেই দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করছেন। পাপ্পু তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, যে এছাড়াও অন্তরের। আচ্ছা, এই নামগুলো একটু প্লিজ আপনি মানে সিরিয়াস নামের ব্যাপারে, বিকজ আপনার নামটা অনেক সুন্দর এবং আপনার নামটা আপনার পার্সোনালি রিপ্রেজেন্ট করে, রাইট? সো কেমন না, মানে আমরা খুব ভয়ের ঘটনা শুনছি, খুব সিরিয়াস মুডে আছে, হঠাৎ করে একটা নাম, যে নামটা শুনলে হাসি পায়, সেরকম নাম না ইউজ করা ভালো। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি শাহ আলম আমাদের সঙ্গে আছেন, এছাড়া তিনিও অ্যাপ দিয়ে শুনছেন এবং আমাদের ছবি আপ করেছেন। তারিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন এবং ছবি আপ করেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে ফাহাদুল হক আমাদের সঙ্গে আছেন, অনেক ভয় পেতে চাই, আমরাও চেষ্টা করে যাচ্ছি ভাই। বিজয় মোহন আমাদের সঙ্গে আছেন, বিক্রমপুর থেকে শুনছেন তিনি। দীপক
স্বপন চক্রবর্তী আছেন। প্রথম ঘটনাটি ভয় ছিল বেশি, সেটা লিখেছেন। আমাদের সঙ্গে এছাড়াও রয়েছেন দিতে পারছি চয়ন রয়, এছাড়া আমাদের সঙ্গে আলভি সাদমান সরকার আমাদের সঙ্গে আছেন, নাকিব জুয়েল আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আমরা আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এন্ড আশা করছি যে আপনারা সবাই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই যে আগামী এপিসোডটা অনেক বেশি স্পেশাল করতে, এবং ফর দ্যাট ইউ হ্যাভ টু বি হিয়ার। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এখন কিছু SMS পড়ি। আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভালো লাগছে। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আছেন। ডিজে বাহাদুর আমাদের সঙ্গে আছেন কক্সবাজার থেকে। এছাড়াও বিপুল রাজ আমাদের সঙ্গে আছেন যশোর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আলামিন সিলেট থেকে। এছাড়াও জাহিদ সিরাত আছেন আমাদের সঙ্গে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আবারও লিখেছেন, এবং আমাদের সঙ্গে লিখেছেন দেখতে পাচ্ছি সাদিকুর রহমান। এছাড়াও সৌমিক মিরপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আতিক আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে থার্ড টাইম তিনি লাইভ শুনছেন আমাদেরকে। তুলি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই, যেমন নাফিজ, ইমরান সহ আরো অনেকেই। তো আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিছু করার নেই। একটা বিরতি নিয়ে আবার এখনই ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 30.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আপনারা সবাই আমাদেরকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং আগামী সপ্তাহে আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে। এবং সেই জন্য যেটা করতে হবে, আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে বেশি করে, এবং সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আবারও জয়েন করছেন ডক্টর আলিফ। আমরা যাবো ডক্টর আলিফের কাছে। আলিফ, এই মুহূর্তে কেমন লাগছে ফেসবুকে যেরকম দেখছেন? রাসেল ভাই অসাধারণ। মানে রাসেল ভাই, আপনি এর আগে তো আমরা দেখা যায় গ্রুপ ছবি অথবা এই একটা ভিডিওর মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়াল ছবি, সবাই ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একসাথে এক ভিডিওতে দেখছে। এটা যেমন ইন্ডিভিজুয়াল একটা ভিডিও, সবাই কমেন্ট করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে সবাই মনোযোগ দিয়ে যে শুনেছে ঘটনাগুলো। আপনি সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পাচ্ছেন এবং আপনি তো মোটামুটি একদম মজা লাগছে। সেটাই, আপনাকে সবাই মোটামুটি ডিরেক্ট ফিডব্যাকটা পাচ্ছে সাথে সাথে। হ্যাঁ, খুবই খুশি হয়েছি। তো মানুষের এই ভালোবাসা পেতে অনেক অন্যরকম লাগে। এই ফিলিংটা আসলে এই প্রথম, আমি আজকে প্রথম পাচ্ছি। এর আগে তো বহুবার এসেছি, সবাই এক নামে হয়তো চেনে, তুমি কোন ডিরেক্ট ভিডিওতে দেখে ভিডিও কমেন্ট করছে, সেটা একটু ডিফারেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনেকদিন ধরে আপনি আমাদের সঙ্গে আছেন। এখন চলে যাব আপনার ঘটনায়। জি রাসেল ভাই, শিওর। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন। কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গা রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। কিন্তু ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন। ঠিক ওরকম ভাবেই প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আর মেয়েটি ছিল স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না। তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্ট অফ দ্য টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে। তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ, ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো।
তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু abnormal ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই। তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি শরীরে থামতো না। এত বৃষ্টি হচ্ছিল তখন, তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি দিতে থাকে। 4-5 জন লোক কিভাবে আসে আসলে, ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগিয়ে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাসেল ভাই উনি ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো, মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভেতরে ঢুকে যায়। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমের দিকে আসে। তো ওই যে করিডোরে তিনি দাঁড়িয়েছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ডগুলা, মানে ওই ছেলের ফ্রেন্ডগুলা বাসায় ঢোকে নেয় রাসেল ভাই 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ড কেউ নাই আর কি। তো বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল রাসেল ভাই, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই, মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি, দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটু আগে, সে নেই, তাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব, আমাদের বাবা যে আসলো, বুয়ার বয়স 35 থেকে 40 হবে, বাবা যে আসলো উনি তো নাই ঘরের ভিতরে। ওটাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে দিয়ে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময়ে যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে কে আসলো বাসার ভেতর। উনি উঠলেন এবং ওনার ওয়াইফ উঠলেন না, উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পেছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল, ওটার পিছন দিক যে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে বাসায় বুয়াকে নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নর্মাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নর্মাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না রাসেল ভাই। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা তিনি বলে যে ওই দিন গতকাল রাত 2 দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার, মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আচ্ছালো থেকে যিনি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে
আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন কাদের সামনে বলছেন, সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও ছিল, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নেই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে, পুরো বাসাটা সার্চ করে। বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাথার মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলা করবেন। কি কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে সারা জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক এক সপ্তাহ পর রাসেল ভাই, এই এক সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসে ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়ছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসলে ভাই? তো ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। এক সপ্তাহ পর, নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। এক সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, ওনার খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পর মতো একটা ফিল করে, সে বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, কিন্তু তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে, গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারের মেঝেতে রক্ত, আর বুয়ার 2টা কবজি আলাদা হয়ে আসে পরের বাসায়। ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে, হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে কবজি কাটার কোনো রহস্য বা। এবং রাসেল ভাই, ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল, সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে। এখন আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেমে মেরেছে তো মেরেছেই, আবার সে সাথে 2টো কবজি আলাদা করে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে যখন ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে। সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত নড়ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবে জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ঘটনার সাথে তারা জড়িত না, এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা কিসের ছুরি, কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয় নাই। তাহলে হঠাৎ এই সাডেন ডেথ, খুবই নর্মাল ডেথটা, উইদাউট কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই, কেউ কিছু বলতো না, কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ, সাথে 2টো কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আত্মীয়-স্বজনরা কেস করে দেয়। এই 2017 স্টিল নাও দ্য কেস ইজ অন, এখনো পর্যন্ত চলছে সেটা। এন্ড থ্যাংক ইউ আলিফ, আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি যে আবারও আপনাকে পাবো। আমরা এখন ডক্টর আলিফের পরে আমরা যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইও দীর্ঘদিন ধরে আমাদের এখানে আসছেন, এবং তিনিও তাকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেন, সেটা বলবো যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসেন। সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এন্ড এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় সিক্ত হতে পারেন, সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু ভাই কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বলছিলাম যে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে, যে এখানে যে আসেন, মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই, ভূত এফএম এ আসার যে একটা তাগিদ অনুভব করি, এটা মানুষের ভালোবাসা থেকেই আসলে। সেটাই। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন না, আমরা তখন ভিডিওটা আপলোড করে ফেলি। আচ্ছা, আমার কাছে 2টো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো? আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে। বড় ঘটনা, এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি আমার নানার বয়সে একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন। আমি ঘটনাটা রিকল করে আবার বলছি আর কি। তো
এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা। সেই অনেক আমলে, অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময় উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে যে কোন এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সামওয়্যার, ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন, যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সেই সময় 7টা-8টা, মানে বেশ রাত, এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। তো সেই সময় স্টেশনগুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই ঝিমাচ্ছে, উনি নেমে গেছে ট্রেন থেকে। তো নেমে, কারণ ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তো উনি হেঁটে গেলেন, যে বাইরে যে ঘুরে ফিরে ওনার কাজ সারলেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল, বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছে, ওই রুমের দরজাটা খোলা, এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখান তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি, দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নীরবতা, রাতের শব্দ পাচ্ছে, আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে উনি আবিষ্কার করলো যে ওনার এই পাশে, ডান পাশের যে সিটগুলো ছিল পিছনে, খটখট করে শব্দ হয়েছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে জুগু হয়ে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি, যে আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পর দিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। তো সে বলতেছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, রাস্তা, যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো বলছে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল, মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়। উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গা, এখানে আদম গাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। বলছে আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাবো। তো লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা, বললো যে এতটুক হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছে পিছে যাচ্ছে, দেখে লোকটা একটু খোড়ায় খোড়ায় হাঁটে, এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব, যেরকম একটা খোড়ায় খোড়ায় হাঁটতেছে, দুর্বল পূজা হয়ে হাঁটে, এই লোক তাকে নিয়ে যাবে। তো তারপরও সে একটু মানে ভরসা পেয়ে, যেতে একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই দেখে যে ওখানে একটা এরকম টাঙ্গার গাড়ি রাখা এক জায়গায়, পুরানো বেশ। তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙ্গা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময়, এরকম কোন সাবলীল কোন রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না, আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য, যে ডাকাত টাকাত কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলা জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে ওই যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেল গাড়ি রেখে। তো উনি বসে আসছে, বসে 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 এক পর্যায়ে ওনার ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো, মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙছে। ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নেই, মানে কোনো আলো টালো কিচ্ছু নেই। সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, তো ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভিতরে ঢুকছে, ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে, কিন্তু বাড়িগুলো হচ্ছে রুইন, মানে মানে অনেক দিনের পরিত্যক্ত, ধ্বংস হয়ে গেছে একদম পুরো এরকম বাড়িঘর। সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙ্গা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে উঠে সেই পুরানো সে স্টেশনেও গেছে। সে ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল সেটাও নাই।
সেই স্টেশনে কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে প্রায় সে হয়ে গেছে। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে। সকালবেলা তার যখন ঘুম ভাঙছে, দেখছে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে, বাবু এখানে আসছেন কিভাবে, আপনি এখানে বসে আছেন? ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন? তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে এসে। তো বলছে ট্রেন রেখে গেছে এখানে, তো এটা তো মানে আপনার কোনো চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসছেন? তো বলে যে আমাকে এরকম নামাইছিল এসে, আমাকে একটা টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সে বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয় এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গালার কথা বলতেছেন, এরকম টাঙ্গালা ওইখানেই থাকতো, সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি। ওই যে ওখানে বুধগুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন আর মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায় এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, সো বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমি একটু SMS চেক করে ফেলি এবং তারপর আমরা নেক্সট স্টোরিতে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মিতি বগুড়া থেকে SMS করেছেন এবং বলছেন থ্যাংকস, অ্যান্ড তিনি বলছেন যে থ্যাংকস, thank you for making your Friday night making our Friday night so horrible. আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে ফরাজ এবং জেসিয়া আমাদের সঙ্গে আছেন চিটাগং থেকে, এবং তিনি সঙ্গে আছে। আজকের এপিসোডটা অনেক ভয়ঙ্কর হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রিয়াজুল ইসলাম লাদিন এবং ভূত FM না শুনলে ঘুম আসে না। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে বাপ্পি তালতলা থেকে, এছাড়াও হাসান আমাদের সঙ্গে রয়েছেন সিলেট থেকে এবং তিনি লিখছেন আই লাভ ভূত FM। তুলি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নাজিউর রহমান, স্টোরিটা জোস ছিল তাই লিখেছেন। মাহরাজ আমাদের সঙ্গে রয়েছেন, মাহরেজ নাকি মাহরেজ এরকম। মেহেদি হাসান আমাদের সঙ্গে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। অমিহা আমাদের সঙ্গে আছেন, সাইফুল আমাদের সঙ্গে আছেন, আসাদ রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন যে ডাজ ব্ল্যাক ম্যাজিক রিয়েলি এক্সিস্ট? I think so, yeah, yes it does. আমার মনে হয় তাই। কারণ হচ্ছে যে যা শুনেছি আমি এখানে যারা এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন তাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আছে, এবং ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা তো মনে হয় আমাদের মানে আমরা বিশ্বাস করতেই পারি। রংপুর বয় আমাদের সঙ্গে আছেন, ঘটনাগুলো ভালো লাগছে। শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসলাম, এছাড়াও সুভাষিস আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি হাসান খান সিলেট থেকে, রকি এবং মিমু আমাদের সঙ্গে রয়েছেন, ফয়সাল আমাদের সঙ্গে আছেন, আরাফাত সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অনন্যা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ফেসবুক পেজ সেখানেও লিখছেন সোনিয়া কোস্টা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে হাই রাসেল ভাই, আই এম সোনিয়া ফ্রম USA. Me and my husband, we are big fan of Bhoot FM and we can't hear Bhoot FM live because of time difference. We wait long week for the new episode of Bhoot FM. হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আসলে টাইম ডিফারেন্স একটা ফ্যাক্টর, দিস ইজ ট্রু। আমরা এটা অবশ্যই মাথায় রাখলাম এবং আমরা এটা চিন্তা করি যে আপনাদের জন্য স্পেশালি কি করা যায়। একটা মানে আমরা চাইলে হয়তো আমাদের যে এপিসোডটা সেটা আপলোড করে দিতে পারি পরবর্তীতে, দ্যাট উই ক্যান ডু। তো দেখা যাক কি হয়। এছাড়াও আপনি যদি লাইভ শুনতে চান, সামহাও আপনি যদি মনে করেন যে না আপনার দিনের বেলায় সুযোগ হয়ে গেছে, আমি যদি জানি যে এখন সম্ভবত সবাই জুম্মা শেষ করে বাসায় ফিরছেন, এরকম একটা টাইম, তাই তো বাবু ভাই? আমার তো মনে হয় সেরকম একটা টাইম এখন যে জুম্মা শেষ করে সবাই, জুম্মার নামাজ শেষ করে সবাই ফিরছেন, তো এরকম একটা টাইম মনে হয় USA তে। তো আমার মনে হয় যে সেই কিন্তু বাট এটা ছুটি না, বাংলাদেশের মতো ছুটি না, এটা একটা বিরাট প্রবলেম। আমরা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবো এবং আপনাদের জন্য কিছু যদি এটা করা যায়, এমনও হতে পারে যে গিয়ে সরাসরি আপনাদের ঘটনা শুনিয়ে আসতে পারি। আচ্ছা, এবং সেটা কিন্তু দ্যাট ক্যান হ্যাপেন আসলেই। এমডি রনি মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন মহেশপুর থেকে, তিনি আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এবং তিনি একটা অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। এমডি হাসিব রেজা আমাদের সঙ্গে আছেন মোহাম্মদপুর, না এটা মোহনপুর রাজশাহী থেকে তিনি লিখেছেন।
নাইস গল্প লিখেছেন হাসিব রেজা। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আশিক হাসান এবং তিনিও অ্যাপের ছবি আপ করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মিঠুন আলম, এছাড়াও ফারহাদ জিহাদ আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, এবং ফেসবুকে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন আমাদের পোস্টগুলোতে। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে কি টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবে 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। নুজহাত দিহাব আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন হ্যালো ভাই, আই এম ফ্রম ইন্ডিয়া। এবং আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন বিদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আমাদেরকে ইমেইল পাঠান অবশ্যই এবং আগামী সপ্তাহে যারা আমাদের স্টুডিওতে আসতে চান তারা আমাদেরকে ঘটনা পাঠান, আমরা ওয়েট করছি আপনাদের জন্য। এন্ড একটা ছোট বিরতি নিতে যাচ্ছি এখন, এবং বিরতির পর আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. হ্যালো রাসেল ভাই এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। ভাই আমার নাম মোহাম্মদ জাহিদ বিন সুলতান, ডাক নাম সাগর। ভাই আমার দেশের ভাষা পাতলাতে হওয়া সত্ত্বেও আমার বাবার চাকরির সুবাদে আমি সিরাজগঞ্জে বড় হয়েছি। তো এখন ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। ভাই আমি আজকে আপনাদেরকে ঘটনাটা বলতে চাচ্ছি, সেটা আমার জীবনের একটা খুব ভয়ঙ্কর একটা দিন। কারণ এত ছোটবেলায় কেউ এত ভয়ঙ্কর একটা ঘটনার সম্মুখীন হতে পারে সেটা আমি এ পর্যন্ত শুনি নাই। তো এই ঘটনাটা যেভাবে নিই সেটা তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা আমার লাইফে ঘটেছে। তো ভাইয়া বেশি কথা না বলে ভাই ঘটনাতে যাই। তখন আমার বয়স 5 থেকে 6 বছর হবে। আমরা ফ্যামিলি সহ আপনার সিরাজগঞ্জের জামতল নামের একটা জায়গাতে থাকতাম। তো আমরা যে বাসাতে থাকতাম সেখানে আমরা ভাড়া থাকতাম, এবং আমাদের ওই বাউন্ডারির ভিতরে আরো 2টা ফ্ল্যাট আছে, আমরা মোট 3টা ফ্যামিলি থাকতো। আরেকটা ফ্যামিলিতে আমার প্রায় সমবয়সী একটা মেয়ে থাকতো, আমি ওর সাথে খেলাধুলা করতাম। ওদের বাসায় আমি যেতাম, ও আমাদের বাসায় আসতো। ভাইয়া এই 3টা ফ্ল্যাটের রান্নাঘর একই জায়গায় ছিল, ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো আমার ওই বান্ধবীর বাসাটা হচ্ছে আমাদের রান্নাঘরের সামনে ছিল, এবং তাদের বাসার সামনে একটা বড় আম গাছ ছিল। তো ভাই অনেকে অনেক কথা তো শুনে গেছে নাকি মাঝে মধ্যে ওখানে আপনার আম গাছে নাকি দেখে যে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে বা কোনো বাচ্চা চলে আসে, এই ধরনের অনেক কিছু দেখা যেত। অনেকে অনেক রকম কিছু দেখছে। এখন ভাই আমার ঘটনাতে চাই, সেদিন ছিল হচ্ছে রাত 8:30 থেকে 9টা। তো বিদ্যুৎ ছিল না, কিন্তু আমার আম্মু রান্না করতেছিল, এই জন্য আমার আব্বু তাকে আম্মুকে সাহায্য করতেছিল। আমি যেহেতু ছোট, তো আমি এমনি রান্নাঘরের বাইরে কোনো জিনিস নিয়ে খেলতেছিলাম। তো ভাইয়া বললাম, যেহেতু আমার ওই বান্ধবীর বাসায় রান্নাঘরের সামনে ছিল, তো আমার একা একা ভালো লাগতেছিল। আপনার ওকে আমি ডাকতে পারছিলাম। তো ওদের বাসায় যখন ঢুকতে যাবো দেখি যে ওদের বাইরের গ্রিলটা বন্ধ, দরজাটা বন্ধ, শেকল দিয়ে আটকানো ছিল। তো ওদের রুম 2টা, তো যেহেতু কারেন্ট ছিল ওদের রুম অন্ধকার, আমি দেখছি যে ওদের দরজার শেকলটা খুলতেছি। এই মুহূর্তে আমি দেখি যে ওদের 2টা রুমের ডান দিকের রুম থেকে একটা কিছু বের হয়ে আসছে। তো আমি যেহেতু ছোট ছিলাম, আমি অত কিছু ভাবতে পারিনি, আমি মনে করছি যে ওটা আমার বান্ধবী। তো আমার দরজা খুলতে সেই জিনিসটা আমার সামনে চলে আসে। দরজাটা খুলছি এবং এই জিনিসটা আমার সামনে। ভাই এখানে ঘটনাটা শুরু। আমি ওর ফেস লক্ষ্য করি নাই, আমার হঠাৎ করে কি যেন হয়ে যায়, আমি সেটা বলতে পারবো না। আমি ওর পেটে একটা খুশি মেরে ফেলি। তো এরপরে আর সাথে সাথে সেটা একটা প্রতিক্রিয়া আমার উপরে আসে, সে উল্টা আমার একটা পেটে খুশি দেয়। আমি একটা ছোট অবস্থায় এরকম একটা জিনিসের পেটে খুশি খেয়ে আমি কখনোই ঠিক থাকতে পারতাম না, আমি নিচে পড়ে যাই এবং অনেক জোরে চিৎকার করতে থাকি। কিন্তু আমার আম্মুর রান্নাঘর বাসার সামনে, ওই বাসার সামনে হওয়া সত্ত্বেও আমার আম্মু কোনো কিছু শুনতে পাইনি। আমি খুব জোরে কান্নাকাটি করতে লাগছিলাম, আমার এত ব্যথা লাগছিল। তো হঠাৎ করে আমি দেখি যে আমাকে কে যেন হাতটা ধরে আমাকে উপরে তুললো। প্রথমে আমি ভাবছি যে হয়তো আমার আব্বু আম্মু আমার কান্না শুনে আমাকে সাহায্য করতে আসছে, কিন্তু সেটা না। হঠাৎ করে দেখি যে জিনিসটা আমার সামনে ছিল, ওই রুম থেকে বের হয়ে আসছিল, যখন আমি দেখি সে একদম আমার সমান ছিল। কিন্তু যখন ওই জিনিসটা আমাকে হাত ধরে উপরে তুলে, বাজার করা ব্যাগ যেমন ভাবে মানুষ নিয়ে যায় ঠিক তেমন ভাবে আমাকে নিয়ে যাচ্ছে আমাদের ওয়াশরুমের দিকে। আমাদের ওয়াশরুমটা রান্নাঘর থেকে একটু
দূরে ছিল। এই জিনিসটা সত্যি অদ্ভুত যে যে জিনিসটা আমার সমান ছিল সেই জিনিসটা আমাকে বাজার করে ব্যাগের মতো করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না, যে এটার গায়ে অনেক পশম কিন্তু আমি কিছু ভাবতে পারতেছি না। আমি অনেক জোরে কান্নাকাটি করতেছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তো হঠাৎ করে যখন আমাদের ওয়াশরুমের সামনে গেল সেই জিনিসটা আমাকে ফেলে দিল। তো আমি তখন কান্নাকাটি করতে করতে দাঁড়াইলাম। তো ভাই আমি তখন জিনিসটা দেখি যে এটা সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস। পুরা শরীরে লোম দিয়ে ভর্তি, কালো লোম দিয়ে ভর্তি, চোখগুলো দুটা গোল গোল লাল টকটকা। আমি ছোট ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিন্তু ছোটবেলায় ভূতের কাহিনী নিয়ে অনেক ভয় দেখানো হয়েছে। আমি এই জিনিসটা বুঝতে পারি যে এটা মানুষ না, এটা অন্য কিছু। আমি ভয় পাই, আমি আরো চিৎকার করতে থাকি, তখনও কেউ শুনতে পাইনি। আমি ওখানে ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছি, মানে আমি কিছু করতে পারতেছি না, আমি নড়তে পারতেছি না। আমি হঠাৎ করে এটা হঠাৎ করে চলা শুরু করলাম এবং আমি দেখি যে এটা আস্তে আস্তে ওয়াশরুমের ভিতরে ঢুকে দিয়ে বিলীন হয়ে গেল। আমি তখন দৌড় দিয়ে রান্নাঘরে আসলাম। আমার আব্বু আম্মু দেখে বুঝতে পারছে যে আমার কিছু একটা হয়েছে, কিন্তু আমি আব্বু আম্মুকে আমার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকলো। কিন্তু আমি এই ঘটনাটা যখন পড়ছি তখন তারা বিশ্বাস করেনি এটা। তবে ভাইয়া আমার মানে এই জিনিসটা নিয়ে আমার ভবিষ্যতে অনেক প্রবলেম হয়েছে, আমার অনেক ঘটনা আছে। আমি ওই সময় পেলে আপনাদেরকে আবার সেই ঘটনাগুলো পাঠাবো। আজকের মতো ভাই এখানেই রাখি। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের হাতে আছে আর খুব অল্প সময়, আমরা চলে যাই ঘটনায়। আমরা চলে যাচ্ছি ফারহানের কাছে। জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিং এ যে ঘটনা শুনছিলাম এটাই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আসলে এক একটা বিষয় এক এক ভাবে ঘটে আসলে সত্যি। তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের দিকে মানে আমি আমার রুমের একটু শেকটা মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে, বেডটা হচ্ছে আমার উইন্ডোর ঠিক বরাবর, এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই আর কি। তো সবসময় যেটা হয় যে মানে 13 ফ্লোরে মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, একটু ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোনো ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোনো ফিনোমেনা আমি ফিল করিনি কখনো। বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন উইক থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সাইন্টিফিক যে রিজন গুলো সেগুলো এটা আপনি আপনার মতন করে চিন্তা করে নিয়েছেন বা একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে, তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল, এবং যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার উপরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই বিছানার, সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যত করে ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা, এরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে বারবার পা থেকে কেউ টেনে নিচ্ছে মনে হচ্ছে, পা থেকে তো গা থেকে বারবার পার কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি আসলে, কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম একটা অবস্থা। তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নেওয়ার, আবারও দেখলাম যে না ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি ঘুমাবো, মানে ওটাকে আমি ফেলে দিলাম না, ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতে ঠিক বাম দিকে মানে একেবারে রেখে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার বেডটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে, একটু একটু করে কেঁপে উঠছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম, না আসলে কোনো কিছু আসছে আমার রুমে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আসলে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে
বালিশটা যে ছিল, আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠে যাবো, এরকম একটা সিচুয়েশন। মানে বালিশের ভিতর থেকে কি বলছিলেন? হ্যাঁ, বালিশটার ভিতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমাকে। তার মানে বালিশের ভেতরে একটা হাত? হ্যাঁ, এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা হবে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে, মানে এটা কি আমার, কারণ একটা বালিশে কে কে শুয়ে আছেন এই মুহূর্তে। তো যাই হোক সেটা, তারপর আমি খুব সাহস করে তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না, সবকিছু ঠিক আছে। বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো উঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সবকিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন। একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে, একই সিচুয়েশন আবার হচ্ছে। কিন্তু এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম যে না, আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেবো। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে ঘুমাতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দিব, তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটের ঠিক ভেতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো মানে ফিল করলাম যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে গেল। এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং এটার কালার ছিল অনেকটা রাসেল ভাই, মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে। এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকার এটাকে আমি লাইটের মতো দেখলাম, যে একটা লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে পাশটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল, এবং সাথে সাথে আমি ভয় বিছানা থেকে উঠে গেলাম। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আমাদের আরো অনেক ঘটনা রয়েছে, আমরা কোনো কিছু না শেয়ার করে মন্তব্য না করেই আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার এগেইন রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত স্ট্রিমের সদস্যরা, সচিব ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ী জেলার, আমার বাড়িতে রাজবাড়ী জেলা, ওখান থেকেই আর কি সংগ্রহ করা। রাজবাড়ির পাংশার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনা এটা। তো যাই হোক, খুবই অজপাড়াগা। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল ওই মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো একাই হয় ওখানে একটা হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি মানে প্রতিপক্ষের হাতে মানে খুবই মানে নৃশংসভাবে খুন হয়েছিল লোক। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টেম করে লাশটি নিয়ে আসে, পরিবারের কাছে হস্তান্তর করে, বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো যখন লাশটিকে নিয়ে আসা হয়, মানে এমন ভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই মানে সাহস পাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা আসেছেন, তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজা করে আমরা কবর দিয়ে দিই, আপনারা শুধু সাথে থাকেন আর কি, আর কিছু করতে হবে না। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা, ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজা উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা সবকিছু দাফন কাফন শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকেরা ওনারা কাজ শেষ করে চলে যান, 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে মানে ঘটনা। কারণ উনি যে মসজিদে মানে নামাজ পড়াতেন, ওই মসজিদে উনি থাকতেন, মসজিদের পাশে ছোট্ট একটি মানে রুমের মতো ছিল, ওখানে উনি ঘুমাতেন। আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে। আচ্ছা। তো উনি রাতের বেলা হঠাৎ করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, মানে পানির শব্দ, মানে কোনো মানুষ কথা বলছে এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো। উনি 7-5 না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। তো উনি
এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন, তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায়নি এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যান নাই। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন এই ঘটনাটা যখন ঘটা শুরু করলো, এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন, জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন ধরাধরি করে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার? তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসেল ভাই উনি এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন, যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান, তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটির গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়ে যান। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে, যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। তো আসলে উনি যেহেতু একটা জানাজার নামাজ পড়েন নাই, ওনার মনের ভিতরে থেকে অপরাধ বোধ ছিল, সেখান থেকে যদি ওই জিনিসটা এই দৃশ্যটা যদি ভুল হয়ে থাকে বা এটা যদি তিনি হ্যালুসিনেশন হয়ে থাকে, এটা যদি তার জন্য, তারপরে জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর। আর তার আগে ফারনান যে ঘটনাটা বললেন, সেটা যদি আমরা চিন্তা করে দেখি যে ফারনানের যে স্টোরিটা, যে একটা আপনি যে বালিশটা নিয়ে শুয়েছেন, যেটা পরিচিত বালিশ, প্রতিদিনের যার সাথে আপনার ঘুমানোর সময় আপনি প্রতিদিন যার সাথে থাকেন, সেই বালিশটা যদি হঠাৎ করে একটা ক্যারেক্টার হয়ে যায়, সেই বালিশটা যদি আপনাকে ধাক্কা দিতে শুরু করে বা আপনাকে এরকম ভাবা যায় বালিশ, তো এটার পরে আমি আর জানি না যে কি বলতে হবে বা কি বলা উচিত। আপনারা এটা নিয়ে চিন্তা করুন। আমরা ছোট্ট একটা বিরতি নিব। বিরতি নিয়ে আমাদের আজকের লাস্ট ঘটনা শোনাবেন বাবু ভাই। তা আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Exclusively on FusionBD.com.